খুব বড় বড় অক্ষরে লেখা আছে, খাবেন নাকি? তাতে একটা মানুষের ছবি। সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট বড় হা করে নুডলস মুখে দিচ্ছে। তার পাশে আরেকটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখে জিভে জল চলে আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার। তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখন এই বিরিয়ানিই খেতে হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকে যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভিতরে প্রবেশ করো, খেয়ে শক্তি সঞ্চয় করতে হবে তো, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে? বলে উনি ভিতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললে তো হবে না, তুমি বলো কি খাবে? সাদা ভাত আর মাছ খাবো। আচ্ছা ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে কেন? এখন কি করা যায়? কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিস ফিস করে বললাম, রোহান বাবু, তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপ্পার হাতের আঙ্গুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপ্পা, আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললেন, বেটা, এসব খেলে রাস্তায় গাড়িতে বমি হতে পারে। তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না, আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তোর একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান, পাপ্পা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান আবার জোরে জোরে ঘ্যান ঘ্যান করে উঠল, না আমি বিরিয়ানিই খাবো। তাই দাদু এসে বললেন, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত সবজি দাও খেতে। তরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মার আমি খাবো। রোশন স্যার তখন আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? আমি মিনমিন করে বললাম, রোহান যখন বলেছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে আর আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখেও তো ভীষণ অবাক হয়ে গেলাম। বাহ, এখানকার রেস্টুরেন্টগুলো কি দারুণ! আমাদের ওদিকে তো 180 টাকা নেয় মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140। আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটন, সাথে 1 বাটি করে খাসির মাংস এক্সট্রাও দিচ্ছে। সোয়া, মৃণয় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছে করছে এখনই ডেকে নিয়ে আসি। জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলছি, দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলে রোশন স্যার বললেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানি 2 প্লেট, মাংস সহ 1000, আর আপনাদের 1000। সাথে সাথে আমার মাথায় তো বজ্রপাত হলো। মাথা সেন্স হারিয়ে ফেলে চটজলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছেন নাকি? বিরিয়ানি 1000 কেন? ম্যাম, খাসির বাটি 320 করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, পাঁচলামি পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 140 ফুল প্লেট। আমরা তো তাই দেখে অর্ডার দিয়েছি। চেয়েছি মাটন বিরিয়ানির প্লেট, সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউই ভাবে আপনারা বিরিয়ানির প্লেটের সাথেই দিচ্ছেন। আপা, আমরা দিয়েই রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। দান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে, তাই না? মানুষ না বুঝে খেয়ে ফেলবে আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন, আমি সারা, আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি, মাংস কেন দিয়েছেন? আমার লাগলে আমি চেয়ে নিতাম। আপা, আপনার না লাগলে আপনি ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আপনাদের মাংস। আপা, এটু করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিসই তো খেয়েছি, এটু হয়ে গিয়েছে তাতে। নিন আগে আপনাদের মাংস। 420 রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তোরে হেসেই যাচ্ছে, দাদুরাও হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, তুমি যাও। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা মানছি ওদের ভুল, চারদিকে মানুষ তাকিয়ে আছে, তুমি খেয়ে নাও। তাছাড়া টাকা তো আমি দিচ্ছি, তুমি রাগ করছো কেন? রাগ করব না, আপনি আমার স্বামী হন। রোশন স্যার সাথে সাথে জলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হয়ে গেল ওনার, নাকে ঝাল ঢুকে গেল। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার বারবার অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্স থেকে টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলেও রোশন স্যার ঠিকই আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দিব, এখান থেকে রাখো। আমিও ফিস ফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনি বুঝবেন না, আপনিও কিছু নিয়ে নিন। তুমি যে আসলে কি আমি বুঝতে পারছি না। এসবই সারা জীবন সহ্য করতে হবে।
রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পেটের মাঝে কেমন যেন খারাপ লাগছে। রোশান স্যারকে বললাম, একটা পান খাওয়াবেন আমাকে? খারাপ লাগছে খুব। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তুমি পান খাবে? হ্যাঁ, আমি তো পান খাই। 3 বেলা করেই পান খাই। ভাত খাওয়ার পরে সুপারি আর জিরা খাই আমি। খেলে ভালো লাগে, না খেলে বমি হয়। কেন আমি তা জানি না। আসতে বলো। বিবাহিত মেয়ে এভাবে বমির কথা বললে মানুষ কী ভাববে? কী ভাববে শুনি? ভাববে যা ঘটা তা ঘটে গিয়েছে। আশ্চর্যজনক কথা, গাড়ি চলছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম। হাঁড়ি হঠাৎ করে করে থেমে যাওয়ার প্রচণ্ড হুমড়ি খাচ্ছি বারবার। প্রচণ্ড অশান্তিও লাগছে শরীরের মাঝে। চোখ মুখ লাল হয়ে এসেছে, মাথার মাঝে ঘুরছে। সাথে সাথে সুপারি মুখে দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এক্ষুনি সব বেরিয়ে আসবে পেট থেকে। ওদিকে রোহান বমি করেই যাচ্ছে। তরি রোহানকে বকা দিয়ে বলল, আমি জানতাম এসব খেয়ে পেট খারাপ হবে। নিজে তো অসুস্থ হলেই তোমার জিদের জন্য তোমার নতুন আম্মাও অসুস্থ লাগছে। এরই মাঝে রোহান কাঁদতে কাঁদতে বলল, আমার কি দোষ? সব দোষ তো নতুন আম্মার। আম্মাই তো আমাকে শিখিয়ে দিল। রোহান, তুমি কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য বায়না ধরবা এবং আমাকে সাথে নিয়ে খাবে। আম্মা না শিখালে কি আমি বলতাম? আমারই তো খেতে ইচ্ছে করছিল, তাই আমাকে দিয়েই বলিয়েছে। তরি রোহানকে বলল, আর একটাও মিথ্যে কথা বলবি না কিন্তু আমার নামে। রোহান আমার ইজ্জতটা এভাবে নষ্ট করে দিল। রোহানের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। এই পিচ্চু আমার ইজ্জত আর রাখলো না। কি লজ্জার কথা। রোশন স্যার কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এরই মাঝে হুড় হুড় করে বমি করে বাসিয়ে দিলাম স্যারের গায়ের উপর। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। বমি যে কোথায় করেছি তার হিসেব নেই। রোশন স্যারের যে কি একটা অবস্থা, মুখের আতলে কি অদ্ভুত চাহনি। তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহই জানে ওনার মনের অনুভূতি কী এই মুহূর্তে। কি অদ্ভুত ওনার চোখের দৃষ্টি, ইতিহাসে রেকর্ড হওয়ার মতো ঘটনা। রোশন স্যার নাক সিটকে তাকিয়ে আছেন আমার দিকে। আমার তখন বেহাল অবস্থা। ড্রাইভার সিটের পেছন থেকে দ্রুত পলিথিন বের করে দিল। তরি আমার মুখের সামনে পলিথিন ধরে বলল, ভাবি পলিথিনে মুখ দিন। কে শুনে কার কথা? আমি নিজের নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে রোশন স্যারের গলা জড়িয়ে ধরে যা করার তা ওনার শরীরেই করেছি। বমি শেষ হওয়ার পর মনে হলো যে বিষাক্ত কিছু পাকস্থলী থেকে বেরিয়ে গেছে। খানিকটা দূরে ফাঁকা জায়গায় গিয়ে ড্রাইভার গাড়ি থামালো। তরি আমার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, ভাবি চোখে মুখে পানি দিয়ে নিন, ভালো লাগবে তাহলে। পানির বোতল হাতে নিয়ে আমার পাশে বসে থাকা মানুষটির দিকে তাকিয়ে দেখি তার চোখ ছুটে যাচ্ছে। কি অদ্ভুত আর গম্ভীরভাবে তাকিয়ে আছেন, যেন চোখ দিয়ে আমাকে গিলে ফেলবেন। আমি তো ওনার দিকে তাকাতেই সাহস পাচ্ছি না। পাঞ্জাবির বুকের কাছে কি বিশ্রীভাবে ময়লা লেগে আছে। রোশন স্যারের দাদু বললেন, কি দাদু ভাই, বউকে কি বেশি প্রেম ভালোবাসা দিয়ে ফেলেছ যে বদহজম হয়ে গিয়েছে? রোশন স্যার এবার তীব্র রাগী চোখে তাকালেন ওনার দাদুর দিকে। দাদু বুঝতে পারলেন যে তার ফোঁতা ভয়ানকভাবে রেগে গিয়েছেন। দাদু তার মোটা প্রেমে চশমাটা ঠিক করে নিয়ে সামনে তাকিয়ে হাসছেন। আমার দাদু এবার আমাকে বললেন, এটা কি করলে তুমি? আমারই তো রোশনকে দেখে বমি আসছে। এমন বিশ্রীকাণ্ড কি কেউ ঘটায়? আমি দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু, আমারও না বিশ্রীভাবে ঘেন্না করছে। কেন? ওনাকে দেখে। ওনার গায়ে বমি লেগে আছে। দেখলে কেমন যেন ওয়াক ওয়াক আসছে। আমার এই কথা শুনে রোশন স্যার যে কি অদ্ভুত রাগে চোখে তাকালেন তা কেউ না দেখলে বুঝতেই পারবে না। আমি আস্তে করে ওনার পাশ থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেই উনি আমার হাত চেপে ধরলেন সিটের সাথে। ভেবেছিলাম সিট চেঞ্জ করে দাদুকে এখানে দিয়ে আমি সামনে গিয়ে বসবো, কিন্তু এই লোকটার মতিগতি কী! আমার হাত চেপে ধরে কি কঠিনভাবে তাকিয়ে আছেন আমার দিকে। ড্রাইভার হেসে দিয়ে বলল, ভাবি, বাইয়ের শরীরে বমি করে এখন বলছেন বাইয়ের পাশে বসতে ঘৃণা করছে? তা ঘৃণা করলে কি করব? এই হলো মানবতা। সব দোষ আপনার। আর আপনি দেখলেন আমার বমি ভাব হচ্ছে, তবুও গাড়ি থামালেন না কেন? গাড়ি তো থামাতেই গিয়েছিলাম, কিন্তু স্যার ইশারা করলেন যেন গাড়ি না থামাই। রোশন স্যারের দিকে আমি তাকিয়ে বললাম, এমন ড্যাব ড্যাব করে বিশ্রী চোখের ভঙ্গি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, গাড়ি থামালেই তো জানালা দিয়ে বাহিরে ফেলতে পারতাম। রোশন স্যার আবার চল শক্ত করে বলে উঠলেন, তোমার কি মনে হয় তুমি কোনো অঘটন না ঘটিয়ে কখনো থাকতে পারো? কেন, আমি আবার কি করেছি? ওখানে একজন টেকো মাথার লোক ছিল। জানালা দিয়ে মুখ বাড়াতেই উচ্ছিষ্ট গিয়ে ওই লোকের টাকের উপরে পড়েছে। ওখানে গাড়ি থামালে কি হতো তুমি বুঝতে পেরেছ? ওই লোকের ওখান দিয়ে যাওয়ার কি দরকার ছিল বলুন তো? একটু পরে গেলে কি এমন ক্ষতি হতো? এত কথা বলো কেন তুমি? হ্যাঁ, দেখুন, আপনি আমাকে বাচাল মনে করতেই পারেন।
এটা কোনো ব্যাপার না, যেহেতু আমি একটু কথা বেশি বলি। বাট বাসাল মানে এই না যে আমি ন্যাকা টাইপ কোনো মেয়ে। অনেকেই ভাবতে পারে আমি ন্যাকা, যারা ভাবে তারা জানেই না ন্যাকা আসলে কাকে বলে। রিয়েলি? তুমি ন্যাকা? জন্মগত কারো মাথায় প্রবলেম না থাকলে তোমাকে ন্যাকা ভাববে না কখনো। ন্যাকা মানেই হয়তো জানে না যে মেয়ে এক রাতে আমাকে টাইপ দিয়ে ফেলেছে সে মেয়ে ন্যাকা, যে মেয়ে কথায় কথায় প্রতিবাদ করে সে মেয়ে ন্যাকা। নাইস জোকস। এখানে আপনি কি করবেন? এ পোশাকেই যাবেন? এর চেয়ে যদি ড্রেনের নোংরা পানিতেও পড়তাম তাও কিন্তু বেটার হতো। এই মুহূর্তে আমাকে গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ করে কি পরবেন এখন? উনি আমার কানের কাছে ঠোঁট এনে সাফা কণ্ঠে বললেন, তুমি যদি আমার আন্ডারওয়্যার পরতে পারো তাহলে আমি কেন তোমার শাড়ি পরতে পারবো না?" আরে বাহ! পরবেন? তাহলে তো দারুণ হবে। ইতিহাসের রেকর্ড হয়ে যাবে। প্রথম কোনো বর শাড়ি পরে শ্বশুরবাড়ি যাচ্ছে। প্লিজ স্যার, পড়ুন না। দাদু বললেন, আর ঝগড়া করো না তো কেউ। দাদু, তুমি গাড়িতে চেঞ্জ করে নাও, আমরা বেরিয়ে যাচ্ছি। তরতর করে সবাই বেরিয়ে গেল। আমি বের হতে গেলেই উনি আমার হাত টেনে ধরে বললেন, তুমি কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে সাহায্য করো। কি? কি সাহায্য করব? পাঞ্জাবি খুলতে সাহায্য করো। কেন? আপনি পারেন না? পারি, তবুও তোমাকেই খুলে দিতে হবে। এটা তোমার জন্য শাস্তি। আমি কিভাবে খুলবো? যেভাবে খুলতে হয় সেভাবে খুলবে। নাও, কুইক। আমি আস্তে করে ওনার বুকের কাছে এগিয়ে গেলাম। পাঞ্জাবির বোতামগুলো একটা একটা করে সব খুলতে শুরু করলাম। উনি নিষ্পলক তাকিয়ে আছেন আমার চোখের দিকে। কাজটা তো নিজেও করতে পারতো, তবুও আমাকে দিয়েই উনি করাচ্ছেন। ইচ্ছে করে করাচ্ছেন আমি জানি। পাঞ্জাবির বোতাম খুলতেই ওনার পশমে আবৃত উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টি গেল। কেমন যেন না চাইতে আমি তাকিয়ে আছি সেদিকে। চোখ বারবার করে ওনার বুকের দিকে গিয়ে আটকে যাচ্ছে। ইস, কি যে লজ্জা লাগছে! মুহূর্তের মাঝে আমার মুখশ্রী লজ্জা মিশ্রিত রূপ ধারণ করলো। ওনার বুকে হাত রেখে আমি অন্যদিকে দৃষ্টি গড়ালাম। আর চোখে পরখ করলাম রোশান স্যার নির্বিকার হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি ভয়ানক সে চাহনি! হঠাৎ করে হৃৎপিণ্ড আমার ধুপ করে উঠল। শিউরে উঠলাম আমি। ওনার বুকে আমার হাত। উনি ওনার হাত আমার হাতের উপর রাখলেন আর আলতো করে ওনার বক্ষস্থলে চেপে ধরলেন। মুহূর্তের মাঝে সমস্ত শরীর যেন আমার কেঁপে উঠল। কি অদ্ভুত একটা অনুভূতি, যা আমার শরীরে ভয়ঙ্কর এক ভালো লাগার শিহরণ ছড়িয়ে দিল। আমার হৃদয়ে প্রথম এমন তুফানের মতো অনুভূতি বহে যাচ্ছে, তোলপাড় করছে হৃদয় মাঝে। উষ্ঠদয়ে ভালো লাগার এক হাসি, জাতের লজ্জার মিশ্রণ। লুকায়িত অনুভূতি কি এখনই উনি বুঝে ফেলবেন? আমাকে চুপ দেখে রোশান স্যার বললেন, হঠাৎ করে এমন নিশ্চুপ হয়ে গেল কেন তুমি? তাকাও তো এদিকে। হাতটা ছাড়ুন। কেন ছাড়ব? যা করলে আমার সাথে তাকে ছাড়া উচিত? আমি ইচ্ছে করে তো করিনি। তাহলে পাঞ্জাবি চেঞ্জ করিয়ে দাও। মানুষ দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? ভাববে যে রাস্তাঘাটে কি? কিছু না। আপনি আমাকে ছোট পেয়ে লজ্জা দেন শুধু। লজ্জা পাবে কেন তুমি? লজ্জা পাওয়ার কারণ কিন্তু বুঝলাম না। কিছুই বুঝতে হবে না, চেঞ্জ করুন আপনি। উনি পাঞ্জাবি খুলতেই আমি একবার ওনার দিকে তাকালাম। খালি গায়ে শ্যামসুন্দর পুরুষের দেহে যেন আমার চোখ লেগে গেল। মুহূর্তের মাঝেই চোখ সরিয়ে নিলাম। উফ, আমার এত লজ্জা যে কেন করছে! উনি পাঞ্জাবি চেঞ্জ করে অন্য আরেকটা পাঞ্জাবি সুটকেস থেকে বের করে পরে নিলেন। আমার দিকে আড়চোখে তাকিয়ে কিছু না বলে ওনার দুহাত দিয়ে আমার হাত দুটো ধরে ওনার বুকের কাছে নিয়ে বললেন, বোতাম লাগিয়ে দাও, এটা তোমার শাস্তি। লজ্জায় ওনার মুখের দিকে না তাকিয়ে বোতামগুলো আমি লাগিয়ে দিলাম। আর উনি আমার দিকে তাকিয়েই আছেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। সমস্ত শরীর যেন আমার অবশ হয়ে আসছে। হৃৎপিণ্ডটা যেন দ্রুত দ্রুত বেগে কাঁপছে। তরিরা আবার গাড়িতে উঠল। গাড়ি চলছে আবার নিরিবিলি গতিতে। দুই দাদু, ড্রাইভার আর রোশান স্যার গল্প করছেন। আর আমি হারিয়ে গিয়েছি যেন অন্য কোনো একটা জগতে। কিছু অনুভূতি ভয়ানকভাবে মনের মধ্যে তুফানের সৃষ্টি করে। মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়, যা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। হৃদস্পন্দনের কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে। পাশে বসে থাকা মানুষটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তার ঘন কালো ভ্রু, প্রশস্ত কপালে পড়ে থাকা চুল,
চোখে খয়েরি প্রেমে চশমা, শ্যাম সুন্দর মুখশ্রীতে কি দারুণ এক অবয়ব ফুটে উঠেছে। মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছেন বাহিরের দিকে। গাড়ির জানালা খোলা, মাথার সামনে চুলগুলো মৃদু বাতাসে উঠছে। পরনের খয়েরি পাঞ্জাবিটা যেন এই মানুষটার জন্যই মানানসই। তার হাসির থেকে গম্ভীরতায় আমি মুগ্ধ হয়েছি বহুবার। গম্ভীর মুখশ্রীতে কিছু একটা আছে, বিশেষ কিছু যা আমার হৃদয়কে তছনছ করেছে বহুবার। কেন যেন কয়েক সেকেন্ডের বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতেই পারছি না। অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকে চলে যাচ্ছে। উনি আচমকাই তাকালেন আমার দিকে। নিমিষে বুকের মধ্যে হাতুড়ি পেটানোর মতো বাড়ি মেরে উঠল। কি ভয়ানক সে চাহনি! আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না। চোখের দৃষ্টি নামিয়ে ফেললাম। সাদা গাড়িটা দ্বীপ্রহরের আগেই এসে পৌঁছালো আমিন বিলার সামনে। আমিন বিলা আমার দাদুর নিজ হাতে করা, খুবই সাধারণ একতলা বিশিষ্ট একটি বাড়ি। বাড়ির গেটে রয়েছে সাদা আর গোলাপি রঙের কাগজ ফুলের বিশাল বড় দুইটা গাছ। হঠাৎ অনুভূত হলো আমার শরীরে চিরচেনা সে বাতাস লাগছে, যে বাতাসের শীতল হাওয়ায় আমাকে 21টা বছর আগলে রেখেছিল এই শহর। এই শহর আমার শহর। মুহূর্তে আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আমার। প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি। এই শহরের আকাশ বাতাস পাখি গাছপালা সবুজ অরণ্য সবই আমার। অস্থিরতায় মনের মাঝে চটপটানি বিরাজ করছে, শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরব। মাত্র 2টো দিন ছিলাম না এই বাড়িতে, মনে হচ্ছে আমি কয়েক জন্ম পার করে এসেছি এ বাড়ি থেকে। গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে আম্মু বাবা আফু দুলাভাই আপুর ছেলে অন্তু আর পাড়া প্রতিবেশী কয়েকজন। গাড়ি থেকে নেমে রোশান স্যার আম্মু বাবা সহ বাকিদের সবাইকে সালাম দিলেন। তরিয়া রোশান স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন। সবাই কুশল বিনিময় করছে। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছিস। এটা আমি যেন কেমন সহ্য করতে পারছি না। আমি এবারে আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আম্মু বাবা রোশন স্যারকে নিয়েই যেন ব্যস্ত, আমার দিকে তেমন তাদের খেয়ালই নেই। আমি কি এতই পর হয়ে গিয়েছি? 2টো দিন বাড়ি ছিলাম না, তার জন্য কি একটু খারাপ লাগেনি কারো? মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে চুপ করে গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে আগলে ধরল। কপালে চুমু দিয়ে বলল, বাবাকে ছাড়া কেমন ছিলে মা? খুব কষ্ট হয়েছে তাই না? সমস্ত আবেগ যেন বাবার এই একটি কথা এক জায়গায় জড়ো হয়ে গেল। এক্ষুনি ব্যয় করে কেঁদে দিব এমন একটা অবস্থা। এরই মাঝে আম্মু এগিয়ে এসে বলল, তুমি ওভাবে বলো না, তাহলে আমার মেয়ের কষ্ট বেশি হবে। আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে, তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল। এভাবেই প্রতিটা মেয়ের জীবন কাটবে। মেয়েকে সাহস দাও। আম্মু আমাকে অনেক ভালোবাসে, তবে আম্মু বাবার থেকে বেশি স্ট্রং, কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কিসের কষ্ট মা? কোনো কষ্ট নেই, এটাই নিয়ম মা মেয়েদের। দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাউ মাউ করে বেরিয়ে এলো। খুব জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। মনে হচ্ছে কতদিন তোমাদের দেখিনি। আমি আর যাবো না বাবা। বাবা রোশান স্যারের দিকে তাকালো। রোশান স্যার আমার দিকে তাকিয়ে আছেন। বাবা ভাবছেন তার জামাই তার মেয়ের এমন কথাই হয়তো মাইন্ড করেছে। বাবা স্বভাব সুলভ হেসে রোশান স্যারের দিকে তাকিয়ে বলেন, মেয়েটা আগে কোথাও থাকেনি তো, এই জন্যই কষ্ট পাচ্ছে বাবা। তুমি আবার কিছু মনে করো না। আমি বাবার সাথে সবসময় বন্ধু সুলভে আচরণ করি। ছোট মেয়ে বলে বাবার অনেক আদরে আমি। সংকোচ ছাড়াই বাবাকে যে কোনো কথাই বলতে পারি। কান্না ভেজা কণ্ঠে নাক টেনে বললাম, উনি কোনো কিছু মনে করবে না বাবা। ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে, তাহলেই বুঝবে। বাবা হেসে বললেন, পাগলি আমার। আম্মু ও বাবা আমাকে তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছে। রোশন স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমাকে উনি ও বাড়িতে থাকতে কখনো ভেঙে পড়তে দেখেননি। এটা ওনার কাছে যেন অবাক হওয়ার মতোই একটা ব্যাপার। আমার আপু এগিয়ে এসে বলল, কি মহারানী, আগে তো আমাকে খুব বলতে, এখন কাঁদো কেন তুমি? আপুকে আমি জড়িয়ে ধরে বললাম, তোমার কি একটুও কষ্ট হয়নি আমার জন্য? পাশ থেকে দুলাভাই বললেন, তোমার আপু কি দুরাত ঘুমিয়েছে? মনে হচ্ছে যেন তার বোনকে যেন বেছে দেওয়া হয়েছে, যেমন শালিকা তেমন বউ। ফাঁস থেকে প্রতিবেশীরা ফিসফিস করে বলছে, মনে হয় সারার বরের সারাকে দেখে পছন্দ হয়নি। দেখ কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর বর। আর সারা এবার এত কান্নাকাটি করছে কেন? বিয়ের আগে মুখ দেখেনি, মুখ দেখার পর মনে হয় আর পছন্দ হয়নি। বেশি খাইতে গেলে যা হয় আর কি। মেয়ে পড়ে অনার্স সেকেন্ড ইয়ারে, বিয়ে হয়েছে বিসিএস ক্যাডারের সাথে। আমরা জানতাম এমন একটা কিছুই হবে। অন্য একজন বলছে, আরে মনে হয় সারার ওর বরকেই পছন্দ হয়নি। সারা হচ্ছে মডার্ন মেয়ে, বরের বয়স একটু বেশি দেখে ওর আর হয়তো ভালো লাগছে না, এই জন্যই হয়তো কান্নাকাটি করছে।
অন্য একজন বলছে, সারা যাকে দেখে তো মনে হচ্ছে খুব সাদাসিধা। সারা যে ডেঞ্জারাস আর মডার্ন মেয়ে, এ সাদাসিধা যাকে পায়ের নিচে রাখবে। একবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে গোড়া মেয়ে কীভাবে শাড়ির আঁচলে যায়। আগে তো বলতো আমি জীবনের শাড়িই পরবো না। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতে তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। মানুষ পারে কিভাবে এরকম মন গড়া কথা বলতে? কিছু বলতে যাব, তখনই দেখি তোরের মুখটা গুমোট মেঘের মতো কালো হয়ে আছে। ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে। ওর কি হৃদয় জ্বলছে, পুড়ছে, ভীষণ কি কষ্ট হচ্ছে? হবে বা না কেন, আজ ওর জীবনটাও তো এমন হতে পারত। আম্মু বাবাকে বললাম, আম্মু, বাবা, আমার সাথে যে মেয়েটা এসেছে সে আমার যা। ওর নাম হচ্ছে তরি। ওর মা বাবা কেউ নেই। ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে। একটু দেখো না প্লিজ। আমার খেয়াল রাখতে হবে না, ওকে তোমরা যত্ন করো। আমার মা বাবাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না, তাদেরকে সামান্য বললেই তারা সব বুঝে যায়। আমার আম্মু গিয়ে তরির দুগালে হাত রেখে বলল, মামনি, মুখটা এমন শুকনো লাগছে কেন তোমার? তরির লুকায়িত কান্না সামলানোর চেষ্টা করে বলল, না না আন্টি, কিছুই না। আজ থেকে তুমি আমার মেয়ে, বুঝলে? একটু মায়ের অভাব বোধ করবা না। বলে আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরল। বাবা বললেন, মা তরি, আমরা তো আসি, কিসের এত কষ্ট মা? যাও ভিতরে যাও, অনেক ক্লান্ত তোমরা। আম্মু আর বাবার তরির প্রতি এমন সহনশীলতা আমার খুব ভালো লাগলো। রোশন স্যারকে দুলাভাই কখন ভিতরে নিয়ে গিয়েছেন জানি না। শাড়িতে 2 দিন যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। শাড়ির 3 পিস পরার অভ্যেস আমার নেই। জিন্স আর টি শার্ট পরি বাসায়। কলেজে জিন্সের উপর টপস বা কামিজ। নিজের রুমে এসে ধপাস করে বিছানায় সিট হয়ে শুয়ে পড়লাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। আহ, কি শান্তি। রুমের দরজা লাগিয়ে দিলাম। এক্ষুনি এই শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নিব। আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম। শাড়ি খুলে বিছানায় সরে ফেলে আগে টপসটা পরে নিলাম। জিন্স পরতে পরতে পেটিকোট খুলে সরে মারতে আতঙ্কে আমি শিউরে উঠলাম। ওয়াশরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশন স্যার। ওনার মুখের উপর গিয়ে পড়েছে আমার পেটিকোট। উনি কইছিলেন, আসলেন কোথা থেকে, কোন জায়গা থেকে? আমি তো দরজা লাগিয়েই দিয়েছি। ও মাই গড, উনি কি দেখে ফেললেন আমার চেঞ্জ করা? হতবিহ্বলের মতো তাকিয়ে আছি আমি ওনার দিকে। উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে ব্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। কি আশ্চর্য রকম সে চাহনি! আমার চক্ষুদ্বয় কপালে অতিক্রম করছে। হাত পায়ের আঙ্গুল নাড়াচাড়া করছি শুধু। ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম, উনি ওয়াশরুমে ছিলেন। ভেজা চুল, ভেজা শরীর, মনে হয় গোসল করেছেন। পেটিকোটটা হাতে করে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন। কপালের চামড়ায় বাজ পড়েছে কয়েকটা। আমি অনামিকা আঙ্গুল কামড়ে ধরে তাকিয়ে আছি ওনার দিকে। উনিও অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। আমি এবার একটু সরে দাঁড়িয়ে বললাম, আপনি ভিতরেই ছিলেন? হুম। এ ঘর ছিলেন কীভাবে? দুলাভাই চিনিয়ে দিলেন। ভিতরে কি করছিলেন? বলে গিয়েছ গাড়ির ঘটনা? এখন গোসল না করলে কি হতো? আমি কখন রুমে এসেছি জানেন? হুম। আপনি তখন কোথায় ছিলেন? ভিতরে। বেরোলেন কখন? যখন চেঞ্জ করছিলে। কি এত বিশ্রী আপনি? একজন শিক্ষক হয়ে এসব অশ্লীলতা করেন কিভাবে? লজ্জা করলো না আপনার? আমার লজ্জা করে না বলে ওয়াশরুমে যাই। তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না। লিসেন, ইটস মাই রুম। আমি দরজা লাগিয়ে চেঞ্জ করছিলাম। কে জানতো ভিতরে আপনি আছেন? আপনি কি দেখেছেন? সত্যি করে বলুন তো। বললে শুনতে পারবে? ওকে ফাইন। আইসে, না না, আর বলতে হবে না। এ আমি কিছুতেই শুনতে পারবো না। এখন আমার কী যে হবে? স্টপ ইট। আমি কিচ্ছু দেখিনি। এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুটতে হয়। পেটিকোট পরেছিলে মুখে, ভাগ্যিস আর কিছু পড়েনি। আপনি মিথ্যে কথা বলছেন। নিশ্চয়ই দেখে নিয়েছেন সব কিছু। আপনি আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলেন স্যার? সর্বনাশ আর তোমার কোথায় হলো? যা হওয়ার তা তো আমারই হয়েছে। ভয়ানক সর্বনাশ সারা সিদ্দিকী। আল্লাহ, আমি আবার কি করলাম ওনাকে? ঘড়িতে সময় রাত 10টা বেজে 15 মিনিট। ডিনার শেষ করে ডাইনিংয়ে বসে আছি। আম্মু আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তুমি এসব কী পোশাক পরেছো সারা? এখন তোমার বিয়ে হয়ে গেছে মা, জামাই একটা সম্মানজনক পেশায় আছে। তোমার এসব পোশাক দেখলে মানুষ জামাইকে কথা শোনাবে। আর এসব পরো না মা। আম্মু, তুমি জানো না আমি কমফোর্ট ফিল করি না অন্য কিছুতে। করতে হবে মা, মানিয়ে নিতে হবে সব কিছু। ওই রোশন স্যার আমার দুঃখী দুঃখী মুখের দিকে তাকিয়ে বললেন, আম্মু, সমস্যা নেই, ওর যা ভালো লাগে পড়ুক। না বাবা, তুমি এসব কিছু কিন্তু প্রশ্রয় দিও না। মানুষ তোমাকেই তখন কথা শোনাবে।
আমার সময় হোক ও নিজেই এসব ত্যাগ করবে নিজের মন থেকে, জোর করা দরকার নেই কোনো কিছুতে। আমিও তৎক্ষণাৎ বলে উঠলাম, আম্মু তোমার জামাই যদি আমাকে এসব নিয়ে প্রেশার না করে তাহলে আমি কার্পো জারি করব। সমস্ত পুরুষদের বিরুদ্ধে কার্পো জারি করব। তাকেও দাঁড়িয়ে রাখতে হবে, পাজামা পাঞ্জাবি টুপি এসব পরিধান করতে হবে, তবেই আমাকে নিষেধ করতে হবে। উফ, এ মেয়েটা কবে যে বুঝবে, সব সময় এত বেশি কথা বলে। স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া করতে নেই। আমার মেয়েকে সব থেকে ঝগড়টে বউ হবে। শ্বশুরবাড়িতে মানুষ আমাকে বলবে আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি। আম্মু উচিত কথা শুনতে খারাপ শোনা যায় বুঝলে, আর তাছাড়া মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা বলি করা। তবুও আমাকে মানুষের কথায়ও গুরুত্ব দিতে হবে। মানুষ কী নিয়ে সমালোচনা করছে সেটা ভালো না খারাপ সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। উফ আম্মু, আমার কথা সব যদি আমি একাই ভাববো তাহলে মানুষ কি ভাববে বলো তো? বাবার জন্য পাড়া প্রতিবেশীরা আছে তো, তারা ভাববে একদম বিনা বেতনের কর্মচারী। আমাদের বিষয়ে এমন অনেক কথা আছে যা আমরা জানি না অথচ মানুষ জানে। ওয়াও, আমি মুগ্ধ আম্মু তাদের মানবতা দেখে। মানবতা আজও বেঁচে আছে, না হলে এভাবে কেউ কাউকে নিয়ে ভাবতে পারে? সারা, আসতে বলো। এভাবে গড়গড় করে কথা বলে জামাই কি ভাববে বলো তো? ভাববে একটা জগরুটে মেয়ে বিয়ে করেছে। যা সত্যি তাই ভাববে আম্মু। আমি কোনো শান্তশিষ্ট নম্রভদ্র মেয়ে নই। আমি উচিত কথা বলতে জানি আর বলবো। উচিত কথা বলাকে যদি বেয়াদব বলা হয় তাহলে হ্যাঁ, আর তোমার মেয়ের জামাইয়ের কপাল খারাপ, সে একটা বেয়াদব বউ পেয়েছে। আল্লাহ, এই মেয়েকে নিয়ে যে কি করি। আজ এত সেতে আছে কেন তুমি? সেতে থাকবো না কেন? তোমার বান্ধবী মানে মফিজ কাকার বউ কি বলেছে জানো? আমার বান্ধবীকে, সে আমার বান্ধবী হলো কিভাবে? তোমার বেস্ট ফ্রেন্ড, শুধু বান্ধবী নয়, গলায় গলায় পিরিত তোমার। এটা যশোরের সব মানুষই জানে আম্মু। আচ্ছা মানলাম আমার বান্ধবী, তো কি বলেছে? আমার বর নাকি বুড়ো। সাথে সাথে রোশান স্যার আমার দিকে তাকালেন। আম্মু বিস্মিত হয়ে তাকালো আমার দিকে। আমি কি কথাটা জোরে বললে ভুল করে ফেললাম? আম্মু যেন ভীষণ রকমের লজ্জা পেয়েছেন। রোশন স্যার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ওনার কি ফেস্টিজে লাগলো? আম্মু আমাকে ধমক দিয়ে বলল, যাও ঘুমাতে যাও। রোহানার বাবার সাথে কথা বলার জন্য বায়না ধরেছে। তরিয়াপুর নাম্বার থেকে বারবার কল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, অথচ বিজি দেখাচ্ছে। বুঝতে আর বাকি রইল না সোয়ার সাথেই কথা বলছে। তরিও বুঝতে পারছে ওশান সোয়ার সাথেই কথা বলছে। তরির চোখ পানিতে সলসল করছে। আপু আর দুলাভাই খুব খুনসুটি করছে। তরি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদেরকে। কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক বিষয়। কে না চায় তার নিজের স্বামীর সাথে এমন সুন্দর সম্পর্ক থাকতে? আমার আপু সেলাইয়ের কাজ জানে, সাথে একটা পার্লারও আছে। তরির মন অন্যদিকে গোড়াতে আপুকে বললাম, আপু 10টা 3 পিস তরির গায়ের মাপ নিয়ে বানিয়ে দাও। আমরা যে 2 দিন থাকবো তোমার আর অন্য কোনো কাজ নেই, তরির জন্য 3 পিস বানাও। আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দিব। আপু আমার দিকে তাকিয়ে বলল, খুব টাকা হয়ে গেছে তাই না? তুই আমার কেউ না, তরি আমার বোন, ওর জন্য আমি সব করতে পারবো। তরি একটা কিউটের ডিব্বা, সাজালে তাকে পুতুল লাগবে। আপুল দুলাভাইকে বলল, তুমি দাদুদের সাথে ঘুমাও, আমি তরিকে নিয়েই ঘুমাবো। আচ্ছা ঘুমাও, কোনো সমস্যা নেই। একটা রাত বউ ছাড়া কষ্ট হবে, তবুও মানিয়ে নিব। তরি রোশান স্যারের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আম্মা বকবে তো যদি 3 পিস পরি, ভাবিকে নিষেধ করুন। আমি তো ভাবছিলাম যে 2-3টা শাড়ি কিনেছে ওইটা আমার জন্য। তোমার ভাবিকে নিষেধ করেও কোনো লাভ নেই, যা ভেবেছে তাই করবে। আমাকে কি বলবো? আচ্ছা সেটা আমি দেখব। এদিকে এই মেয়ে যদি বাড়ি গিয়ে জিন্স পরে কি হবে সে চিন্তায় আমি মরি। তরির এই কথা শুনে আমি এগিয়ে এসে বললাম, তোমাকে যদি 3 পিস পরা নিয়ে কিছু বলে তাহলে আমি তোমাকে জিন্সও পরাবো। আম্মা দেখবে তরি শাড়ি থেকে জিন্স পরেছে। হ্যাঁ, শাড়িতে নারী, এ কথাটা ঠিক। শাড়ি নারীর সঠিক পোশাক। এর বাহিরেও তো মেয়েদের কিছু শখ থাকতে পারে তাই না? সেগুলোও পূরণ করতে দেওয়া উচিত। মেয়ে বলে কি সব ইচ্ছে মনের মাঝে দাপন করতে হবে? এইসব নিয়ম আমি মানি না। আমাকে বলুক শাড়িতে তোমাকে ভালো লাগে, কিন্তু তোমার যেটাতে সুবিধা হয় সেটাই পরো। তাহলে আমি নিজে বিবেক থেকে ভেবে দেখব কি করা যায়। কিন্তু আমাকে কড়া শিকলার শাসনে বাঁধতে চাইলে সেটা পসিবল না। আমাকে ভালোবাসায় বাঁধতে হবে। কথাটা রোশান স্যারকে শুনিয়ে শুনিয়ে বললাম, জ্ঞান থাকলে বুঝে নিবে আমাকে ভালোবাসতে হবে। রোশান স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে। রাতে ঘুমানোর জন্য বেডরুমে গেলাম। উনি দেখলাম সুটকেসের মধ্যে কিছু একটা খুঁজতেছেন। আমি দরজায় দাঁড়িয়ে পরখ করেছি। খোঁজাখুঁজি দেখে জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? ট্রাউজার। এখন পরবেন? না হলে ঘুমাবো কিভাবে? গ্যাবার্ডিং পরে ঘুমানো যায়? ট্রাউজার পরেও কি ঘুমানো যায়? তাহলে কি পরবো? লুঙ্গি পরবেন? আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই সবচেয়ে আরামদায়ক। এনে দেবো বাবা থেকে একটা? নো, আমি লুঙ্গি পরে ঘুমাই রাতে, তবে তোমার সাথে ঘুমোতে গিয়ে লুঙ্গি পরতে পারবো না। কেন?
রিস্ক আছে। তোমার মতো পেটিকোটের নিচে আন্ডারওয়্যার পরা লাগবে। আমি ফিক করে তখন হেসে দিলাম ওনার কথা শুনে। ইজ্জতের ভয় সবারই আছে, প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যাস, হঠাৎই একজনের সাথে ঘুমানো কি বিশ্রী একটা ফিলিংস। উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসলেন, পা দুটো মেলানো। আমি ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতির কামিজ পরে এলাম। প্লাজোর নিচে গেট দিয়ে সেফটিপিন দিয়ে আটকে দিলাম যেন উপরে না ওঠে। ওড়না খুব শক্তভাবে পেঁচিয়ে দিয়ে 2-4টা সেফটিপিন দিয়ে আটকে দিলাম। গড়জোড়ে পায়চারি করছি সোয়াকে জানানোর বাকি অনেক কিছু। নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে। উনি আমাকে পর্যবেক্ষণ করেই বললেন, দরজা কি খোলা রেখেই ঘুমাবে? আমার ঘুম পাচ্ছে, জানালাও বন্ধ করে দাও। দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি, তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো? না, চিচি, কি লজ্জার ব্যাপার। দুপুরে আপু আর ধুলাভাই জোর করে ওনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। লজ্জায় আমার কেমন মরি মরি অবস্থা। বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরে দরজা দেওয়ার মতো লজ্জাজনক কাজ দুনিয়াতে বোধহয় আর একটাও নেই। তাই এখন বাবা ঘুমাবে, তারপরে দরজা লাগাবো। রোশান স্যার ব্রু ওসিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, তুমি কি দরজা লক করবে না? ওভাবে থম মেরে কী ভাবছ? দেখুন, বাবা আগে ঘুমিয়ে যাক, নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ, জামাই পেয়েই ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। এ মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল। উপর উপর যতই বলুক বিয়ে করব না, মনে মনে ঠিকই বিয়ে পাগলে ছিল। ছিলে না? না, মোটেও না। মেসেঞ্জার প্যানেলে কি লিখতে বলিনি কিন্তু। ওটা তো এমনি দুষ্টমি করতাম। তুমি যে কোন লেভেলে দুষ্ট আমি ভালোই বুঝেছি। উনি ফোন স্ক্রল করছেন চুপচাপ। আমি ফ্লোরে বসে আমার ফোন নিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে আগে ফোনটা আছাড় মারলাম। আমার এই মুহূর্তে সোয়ার সাথে যোগাযোগ করতেই হবে। ফোনে যে কথা বলবো সেই সুযোগটুকুও পাচ্ছি না। আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, আমাদের ফ্রেন্ডদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে। আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন, কী সমস্যা, ফোন আছাড় মারছো কেন? সে কখন থেকে ফেসবুক আইডি খোলার চেষ্টা করছি, হচ্ছেই না। আগের আইডির কি হয়েছে? সেটা নষ্ট হয়ে গেছে, নিউ আইডি খুলবো, হচ্ছে না কেন? নতুন নাম্বার লাগবে। এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি তো। কতগুলা হিসাব রাখিনি। ওয়াও, তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো। আম্মু, বাবা, দাদু, আপু, আশেপাশের শাশাশাশি মোটামুটি পরিচিত যত মানুষ আছে, আত্মীয় স্বজন কারো নাম্বার দিয়ে আইডি খুলতে আর বাকি নেই। আইডি খুলেছি আর বাদ দিয়েছি। কোনো সমস্যা হয়েছে বাদ দিয়ে দিয়েছি। মার্ক জাকারবার্গের উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা। অপমান করছেন, করেন, কিন্তু এখন কি করব বলুন তো? এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যার সিম দিয়ে আমি আইডি খুলব। আছে আরও একজন, সে হলো রোশান সিদ্দিকী। দাও, খুলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, দিন। আইডির নাম কি দিব? অ্যাঞ্জেল সারা দিয়েছিলাম, জীবনের প্রথম আইডিটা। আর ক্যাপশন কি দিতাম জানেন? উনি ব্রুকুসকে প্রশ্ন করলেন, কি? প্রথমে HI মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম। তারপর তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম, শাড়িতে কেমন লাগছে বন্ধুরা। তারপর সিঙ্গেল ছবি আপলোড দিয়ে পোস্টে দিতাম, আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপর গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না। আচ্ছা, তারপর শুধু তারপর তারপর করছেন কেন? হ্যাঁ, আর তার কোনো পর নেই, শুধুই আপন। এখন কি দিব? অ্যাঞ্জেল সারা? এমা না, আমার প্রেস্টিজে লাগবে। আপনার ইচ্ছে মতো দিন। সারা সিদ্দিকি দিলাম। আচ্ছা দেন, পাসওয়ার্ড কি দিব? আচ্ছা, ভেবে নেই। কী ভাবছ, কার বাচ্চা দিবা তাই? না। তাহলে বলো। আমি ওনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম, যাতে করে উনি দেখতে না পারেন। উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম। ব্রু হসিয়ে বললেন, বারবার সাউন্ড উচ্চারণ করবে না তো মুখ দিয়ে, শুনতে অন্যরকম শোনায়। সন্দিহান হয়ে আমি জিজ্ঞেস করলাম, কেমন শোনায়? না, কিছু না। বলুন আগে, আপনাকে কিন্তু বলতেই হবে। কাউকে চুমু দিয়েছ কখনো? ইস, কি লজ্জার কথা। লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে বললাম, আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? ও, বর ছাড়া কাউকে চুমু দেওয়া যায় না? না। তোমার বর তাহলে অনেক চুমু খাচ্ছে তাই না? কি পাজিল রে লোকটা, দেখে যা মনে হয়েছে তাই নয়, কথা কম বলে, আবার পাজিলও কিন্তু আছে।
এরই মাঝে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা। পাড়া বলতে পাশের বাসারই দুপুরের সেই মহিলাগুলো। আমি জানালার পাশে গিয়ে বললাম, এ দাঁড়ান, উকি দিচ্ছেন কেন এত রাতে? একটু জামাইকে দেখছি। আপনারা দুপুরে কি বলেছিলেন? আমার বরের আমাকে দেখে পছন্দ নয়? কেন, আমার বরের কি আপনাদের দেখে পছন্দ হয়েছিল? আপনাদের সাহস হয় কি করে, হ্যাঁ, এলোমেলো কথা বলার? আমার বর আপনাদের কানে কানে বলেছে যে আমাকে পছন্দ হয়নি, আর বলেছে আপনাদের বিয়ে করবে। আমার বরের বয়স বেশি। আপনাদের বর কি ফিডার খায় নাকি আন্টি? শুনুন, আমি আর আমার বর বয়সে পারফেক্ট, এবং এত রাতে পাড়া পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন? লজ্জা থাকলে আর কোনোদিনও মানুষ নিয়ে এসব বলবেন না। শুনুন, আমার বর আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে। এই শুনুন, আপনার নাকি আমাকে পছন্দ হয়নি। ওনার কি যে হাসি পাচ্ছে, শুকনো কাশি দিয়ে বললেন, মানুষের কথায় কান দিতে নেই। আমি কি কাউকে বলেছি আমার পছন্দ নয়? আমার প্রথম পছন্দ তুমি। মহিলাদের মুখের উপর জানালা লাগিয়ে দিয়েই বললাম, ধন্যবাদ প্রফেসর। যদি চুপ থাকতেন তাহলে খবর ছিল। আমি জানতাম আমার খবর ছিল, তাই তো আর ভুল কিছু করিনি। হঠাৎ করে মধ্যরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার। কিছুতেই আমি শ্বাস নিতে পারছি না। চটপট করছি আর হাঁপাচ্ছি। রোশান স্যারের ঘুম ভেঙে গেল। আমাকে চটপট করতে দেখে উনি চটজলদি উঠে পড়লেন। গলায় ওড়না আটকে গিয়েছে আমার। তড়িঘড়ি করে আমাকে উঠিয়ে বসালেন, গলা থেকে ওড়না সরিয়ে দিলেন। কেমন যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। দ্রুত নিঃশ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি। উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলেন। ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখেছি। আমাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট উভয়ই দেখলাম। কেমন যেন অস্থির হয়ে বলছেন, সারা, তোমার কষ্ট হচ্ছে? তোমার কি খারাপ লাগছে? বলে জগ থেকে পানি খাইয়ে দিলেন। আমি কিছুই বলতে পারছি না। উনি আমাকে ওনার বুকের সাথে আগলে ধরে মোলায়েম কণ্ঠে বললেন, বিয়ের আগে শুনেছিলাম আমি যাকে বিয়ে করেছি সে খুব উচ্ছৃঙ্খল। পোশাকেরও কোনো ঠিক নেই। যে মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর ডাকতে গিয়ে নিজের জীবন দিতে যায়, সে মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়ে গেছে। মানুষের কথা আমি কানে নিইনি। আমি জানতাম তুমি সব দিক থেকেই পারফেক্ট একটা মেয়ে। এটুকু বলে আরও শক্ত করে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি যেন কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম। শরীর যেন আমার অবশ হয়ে আসছে। কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বুলাচ্ছেন আমার মাথায়। হঠাৎই খেয়াল হলো ওনার বলা কথাটা, উনি জানতেন আমি ভালো। মানে উনি কি জানতেন আমার সাথে বিয়ে হবে? শুনশান নীরবতা বিরাজ করছে চারদিকে। নিঃসুপ প্রকৃতির মাঝে আমার কর্ণকহরে পৌঁছাচ্ছে ওনার হৃদয়ের স্পন্দন। আমি অদ্ভুত একটা ভালো লাগা অনুভব করছি, যেন পিপাসিত হৃদয়ে তৃষ্ণা মিটাচ্ছে আমার। এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। রোশান স্যার ঘুমিয়ে পড়েছেন, কপালে এক হাত ঠেকানো। আমি ওনার চোখ থেকে চশমাটা খুলে রেখে দিলাম। উনি কি কিছুক্ষণ আগেও চশমা পরেছিলেন? কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে। ঘুম নেই আমার দু চোখের পাথায়। সোয়া কুমিল্লা গিয়েছে ওর মামাতো বোনের বিয়েতে। এই মুহূর্তে সোয়াকে কিভাবে জানাবো সবটা? ফোনে এসব বললেও বিশ্বাস করবে না। সো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড, ও জীবনটা এভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। রোশান স্যারের মা আরেকটা সমস্যা। আমি তাকিয়ে আছি রোশান স্যারের দিকে। এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ওনার মায়ের ব্যাপারে যদি এভাবে সবটা জানিয়ে দেই, তাহলে উনি বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। তাছাড়া মাত্র 2 দিন আমার ও বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে। এখনই এত বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না। কোনো কিছুই গরম খাওয়া উচিত হবে না। আমার কথা কেউ এখন মেনেও নেবে না। উল্টো আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে। অবশেষে তোরই একা হয়ে যাবে। আরও বেশি কষ্ট নেমে আসবে তোরই জীবনে। আমি বেশি বাড়াবাড়ি করলে রোশান স্যার আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে পারেন। যদি রোশান স্যার আমার কথা বিশ্বাস করে নেন তাহলেও কষ্ট পাবেন। মায়ের থেকে সম্মানীয় আর ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি তোরের ভালো চাই, কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না। তোরিকে ভালো প্রমাণ করতে আমি খারাপ হব। আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই ওনাকে ভালোবাসেন। তাছাড়া তোরির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে। তোরিকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে। বাংলায় একটা প্রচলিত কথা আছে, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। কথাটা মিথ্যে না। আজ টাকা থাকলে ওশানও তোরির জন্য পাগল থাকতো। তোরিকে আমি লেখাপড়া শেখাবো। কেটে গিয়েছে 15 দিন। সোয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে। আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে। কাল সকাল হলেই আমাকে কলেজে যেতে হবে। সোয়ার সাথে অনেক কথা আছে আমার।
কাক ডাকা বোর, শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে। জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করছি। শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠেছে। হঠাৎই গায়ে আরামদায়ক কিছু অনুভূত হলো। ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম। হঠাৎই পাতলা চাদরের আবরণে ডেকে গেল সারা শরীর। আরামদায়ক পরিবেশে চাদরটা ভালোভাবে গায়ে টেনে নিয়ে পাশে থাকা কোলবালিশটা ভালোভাবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ঘুমে অচেতন আমি। কানে ঝুমঝুম শব্দ ভেসে আসছে। কর্ণকুহরের শ্রুতিমধুর লাগছে। ঠান্ডার প্রবণতা ক্রমশ বেড়েই চলছে। সেই সাথে পাল্লা দিয়ে উষ্ণতাও বেড়ে চলছে। ঘুমন্ত অবস্থায় নিজের ভিতরে কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মাতাল করা এক অনুভূতি। কিসের অনুভূতি বুঝতে পারছি না, তবে আমাকে নেশার মতো টানছে। নিজের শরীরের অনুভূতির অদ্ভুত এই পরিবর্তন বুঝতে পারছি। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো লাগার যেন অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে আমার ইন্দ্রিয় শক্তি জাগ্রত হচ্ছে। সমস্ত ইন্দ্রিয় ঘুমের দেশ থেকে সজাগ হচ্ছে। আমি বুঝতে পারছি কারো আড়ষ্ট হাতের বাঁধনে আমি আবদ্ধ, কারো উষ্ণতায় মাতোয়ারা, কারো ঘন গাঢ় উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখের উপর, কারোর ওষ্ঠ মিলিত হয়েছে আমার ওষ্ঠে। আস্তে করে চোখ জোড়া করলাম। কোলবালিশ ভেবে জড়িয়ে থাকা মানুষটা ওশান ছাড়। আমার মতো করেই উনিও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন খুব শক্ত করে। দুজনের ওষ্ঠদেয় একত্রিত। অনেক ঘুমে বিভোর, কিন্তু ওনার অনুভূতি জাগ্রত। আমি খেয়াল করছি উনি নেশাত্ম এক অনুভবে আমাকে টানছেন ওনার দিকে। উনিও কি আমার মতোই কোলবালিশ ভেবে এমন করছেন? দুজনের শরীরে একটা কাঁথা। ইস, কি যে লজ্জা! ভয়ানক কিছু ঘটে যায়নি তো আবার? যে অবস্থায় আছি এর থেকে ভয়ানক কিছু আর হতেই পারে না। লজ্জায় ভয়ঙ্কর এক অবস্থা হলো আমার। ওনার সাথে আর ঝগড়া করবো কিভাবে? আজ যা ঘটলো, উনি আমার কাছে এলেন কখন? ওনার শক্ত পোক্ত বাঁধন থেকে তো ছোটারও উপায় নেই, যেন শক্ত এক শিকলে বাঁধা। কখন মিলাতে হয়েছি দুজন? উনি তো এতটা বেখেয়ালি নন। ঘুমালে তো এক চুলও নড়েন না। তাহলে আজ কিভাবে আমার কাছাকাছি এলেন? আর আমারই বা এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে ভুল করে কাছে এসে বুঝি জীবনের শ্রেষ্ঠ সুখটা পেলাম। ওনার স্পর্শে এত ভালো লাগা, এত নেশা, এত তৃষ্ণা, যেন আমার দীর্ঘদিনের পিপাসিত হৃদয় শীতল হলো। একটা রাগী গম্ভীর মানুষের শরীরের গন্ধ এত দারুণ হয়? এত ভালো লাগা, এত অনুভূতির মিশ্রণ থাকে? চোখ বন্ধ করে পড়ে রইলাম ওনার বুকে। এই ভালো লাগাময় মুহূর্তটুকু শেষ না হোক। বাহিরে বৃষ্টি হচ্ছে বিরতিহীনভাবে। বৃষ্টির জন্যই বুঝি ঠান্ডা অনুভব হচ্ছিল। আমি আর কতক্ষণ এভাবে থাকবো? জানালার একটা পাল্লা খুলে দিয়েছে। বৃষ্টির ছিটে এসে ভিজে যাচ্ছে ঘর। খয়েরি কালারের পর্দাটা উঠছে। জানালার সোজা টেবিলে ল্যাপটপ রাখা। বৃষ্টির পানি এসে সেটা ভিজে যাচ্ছে। আজ আবার ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড ইয়ারের। 9টার মধ্যে ব্যাংকে পৌঁছাতে হবে। কলেজে অনেক কাজ আছে। আজ লাস্ট ডেট ফর্ম ফিল আপের। সোয়া গতকাল কুমিল্লা থেকে ফিরেছে। ওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 7:30 বাজে। ইস, তরির একার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ওনাকে ঠেলে সরিয়ে ওঠার চেষ্টা করলাম। আমার কিছুক্ষণ নড়াচড়ার পর উনি চোখ মেললেন। এভাবে আমাকে ওনার সাথে মিশে থাকতে দেখে চটজলদি উঠে বসে বললেন, উফ, তুমি! ওনার চোখে মুখে যে সে কি লজ্জা! লজ্জা আমি নিজে মিয়ে যাচ্ছি। লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমি বিছানা ত্যাগ করে ওড়না খোঁজাখুঁজি করে দেখলাম ফ্লোরে পড়ে আছে ওড়নাটা। ফ্লোর থেকে ওড়না তুলে গায়ে দিয়ে ওনার ল্যাপটপটা জানালার সাইড থেকে সরিয়ে এনে বললাম, ওভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি ঘুমালে আপনি তার পয়দা নেন, তাই না? উনি কেমন চিন্তিত সাথে লজ্জিত মনে হচ্ছে। সামনে চুলে হাত দিয়ে চুরুনি করতে করতে বললেন, আমি কোনো পায়দা নিতে যাব? নিশ্চয় তুমি এসেছিলে আমার কাছে। আমি একটুও যাইনি, আপনি এসেছিলেন। আপনাকে আমি ওড়না খুলতে দেখেছিলাম, বাট আমার মনে হলো আমি ওটা স্বপ্ন দেখেছিলাম। ওটা স্বপ্ন নয়, সত্যি। গলায় ওড়না পেঁচিয়ে পটল তুলে ফেলতে তাই সরিয়ে দিয়েছিলাম। এখন ওসব অজুহাত দিচ্ছেন না। আমার গায়ে কাঁথা আসলো কিভাবে? শীতে তো হিম হয়ে যাচ্ছিলে, তাই দেখে হেল্প করছিলাম। এটাও আমার দোষ হলো? তাহলে আপনার কাছাকাছি গেলাম কিভাবে? আমি জানি সেটা, নিজেই তো এসেছো। তুমি কিভাবে ঘুমাও একদিন ভিডিও করি, তাহলে বুঝবে। রাতে কতবার এসে আমাকে হামলা করো, বারবার কোলবালিশ ছেড়ে আমাকে এসে থাক। আর বললাম না, মোটেও না। আমি আপনার কাছে যাই না। আমি ঘুমিয়ে গেলে আপনি রেগুলার এইসব করেন। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই এসব? আপনি প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমিও তো প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছো। ওইসব করলে এতদিন বেবির আম্মু হয়ে যেতে। ছি, কি লজ্জা! আপনার কি একটু লজ্জা করে না? তুমি কি লজ্জা রাখতে দাও আমার? আর হ্যাঁ, বিয়ে করা বউ আমার, পায়দা নেওয়ার কি আছে? হক তো আছে আমার, তাই না? আর আজ যা সর্বনাশ করলে, আমি তো শেষ। নারী এভাবেই পুরুষের সর্বনাশ করে। বলে উনি শাওয়ারে ঢুকলেন। আল্লাহ, রোশান স্যার দিন দিন এমন বেহায়া হয়ে যাচ্ছেন কেন? মুখে কি কিছুই তার আটকাচ্ছে না? চুল ঠিক করে বাহিরে বের হলাম আমি।
তরি চা করে ডাইনিংয়ে দিয়েছে। আগুন গরম চা দোয়া উঠছে। খেয়াল করলাম তরির মুখটা ভারী হয়ে আছে। ডাইনিংয়ে বসে শ্বশুর শাশুড়ি ওশান আর দাদু চা খাচ্ছেন। তরি কোনো কথা বলছে না। কিন্তু কেন, কি হয়েছে ওর? ওশানকে বেশ পরিপাটি লাগছে দেখতে। জিন্স গেঞ্জি পরে রেডি, যেন বাহিরে যাবে। আমাকে দেখে শাশুড়ি বললেন, কি ব্যাপার তরি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সারা আমাকে চা দাও। ওশান আরশোকে আমার দিকে তাকাচ্ছে। আমিও ঘৃণা ভরা দৃষ্টিতে ওশানের দিকে তাকালাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, না আমি চা খাবো না এখন। তরির কি মন খারাপ আম্মা? ও এমন চুপচাপ কেন? ও তো অলক্ষী, মুখ ওই রকম পেঁচার মতো করে রেখেই সংসারটাই শেষ করে ফেলল। মুখ ওই রকম রাখে কেন আম্মা? দাদু বললেন, ওর মনে কত সুখ যে তাই হাসবে। আম্মা বললেন, আহ বাবা, আপনি এত প্রশ্রয় দিবেন না তো, আপনার জন্যই মাথায় চড়েছে ও। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে কি ঘটেছে। আমার দিকে তাকিয়ে বললাম, তোরে কি করেছে আম্মা? আরে মা, কাল যে তুমি শাড়িটা গোসল করে খুলে রেখেছিলে না, ও সেটা ধুয়ে দেয়নি। আমার শাড়িও পরে আছে, তোমার বাবার লুঙ্গি, ওশানের লুঙ্গি সব পরে আছে। এত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কাপড়ের কি রং থাকে? ওর নাকি মনে নেই, নবাবজাদের মেয়ের নাকি মনে নেই। পাখনা গজিয়েছে নাকি? খাওয়াটা কোন জায়গা থেকে আসে? বাপের বাড়ি থেকে তো 4 আনা সুতোটাও আনার ক্ষমতা নেই। ঘুম থেকে উঠে সবার ভেজা কাপড় দেখে আমার মাথা ঠিক নেই। কাল আমার বিছানাও ঝেড়ে দেয়নি। এ বাড়ি থেকে আর কতবার দূর করব? মাগনা খাওয়া আছে কোথায় আর যাবে? এই আপদ দূর হলে আমার ছেলেও বাঁচত, আমিও বাঁচতাম। ওশান বলে উঠল, কত মানুষ গলায় দড়ি দেয়, ও কি দড়িও দেখে না? আমাও আমার চোখের সামনে আসলেই আমার বিরক্ত লাগে। ওশানের দিকে আমি তাকিয়ে বললাম, তোরের গায়ে তুমি হাত তুলেছ? দাদু বললেন, এটা কি নতুন নাকি? দেখো তো হাতটা মুচড়ে কেমন ভেঙে ফেলেছে। রক্তকণিকা জ্বলে উঠল আমার। তরির হাতের দিকে তাকালাম আমি। হাতটা কেমন ফুলে উঠেছে। কষ্ট পাচ্ছে কিন্তু শেয়ার করার মানুষ নেই। আমার ভিতরটা হু হু করে উঠল যন্ত্রণায়। শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনাদের সবার কাপড় খুলে রেখেছিলেন কেন? না ধুয়ে ফেলে রেখেছিলেন কেন? তৎক্ষণাৎই আমার শাশুড়ি বলে উঠলেন, বাড়ির পুরুষ মানুষ কি পরনের কাপড় ধুতে পারে? আর ছেলের বিয়ের পর শাশুড়ি কেন কাপড় ধুয়ে দিবে? ধুতে পারেন না মানে? তাহলে আপনার বড় ছেলে আমার কাপড় কিভাবে ধুয়ে দিল? কি বললে? আমার রোশান তোমার কাপড় ধুয়ে দিয়েছে? হ্যাঁ, ধুয়েছে। আপনার কাপড় এখন থেকে আমি ধুয়ে দিব আম্মা। আর রোশান আমার দেবর, ওরটাও আমি ধুয়ে দিব। মানে সবারটাই আমি ধুয়ে দিব। তোরই তো এতদিন ধুয়েছে। ও যেহেতু করতে চেয়েছে, আমি আর না আমি করব। ওশান চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। টেবিলের বাকিরাও অবাক হয়ে গেল। শাশুড়ির ঘোর আপত্তি, সে আমাকে এসব করতে দিবেন না। দাদু মুচকি হাসছেন আর বিড়বিড় করে বলছেন, দামাকা হবে বোঝাই যাচ্ছে। মিনয়ের নাম্বার থেকে ফোন ক্রমাগত আসছে। আমি আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে? এত ফোন দিস কেন? জানিস না জামাই আছে আমার? আগের মতো ফ্রি থাকি না। সারা সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? তন্ময় সুইসাইড করেছে। আমি হসপিটালে আসছি, অবস্থা ভালো না। ঘুমের ওষুধ খাইছে অনেকগুলো। কেন, কি হয়েছে ওর? সোয়ার জন্য। তুই তো জানিস তন্ময় সোয়াকে কত ভালোবাসে। জানি, বাট সুইসাইডের কারণ কি? কাল সোয়া কুমিল্লা থেকে ফিরলে তন্ময় সোয়ার বাসা নিচে গিয়েছিল। সোয়ার জন্য একগুচ্ছ লাল গোলাপ, একটা ফান্ডা, একটা 3 পিস নিয়ে গিয়েছিল। তন্ময় টিউশনের টাকা জমিয়ে ওগুলো কিনেছিল। কিন্তু সোয়া তন্ময়কে বকেছে। আর গিফটগুলো তো নেয়নি, সাথে অনেক গালিগালাজও করেছে। বলেছে তন্ময় বন্ধু নামের কলঙ্ক। বন্ধু হয়ে কিসের প্রেম ভালোবাসা? বন্ধুত্বের মাঝে এসব কি? সে তন্ময়ের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করেছে। সাথে বলে দিয়েছে ওশান ছাড়া তার জীবনে কেউ জায়গা পাবে না। আরও অনেক কথা। তন্ময় তাই সহ্য করতে পারেনি। বিগত 4টা বছর তন্ময় সোয়াকে বোঝাচ্ছে, কিন্তু সোয়া লক্ষ্যবার রিজেক্ট করে দিল। সোয়া বেশি রেগে গিয়েছে। তন্ময় বলেছে সে গরিব বলে সোয়া তাকে চায় না। কাহিনীর শেষ নেই। তুই আয়, এসে বাকিটা শুনিস। বাঁচবে তো? বলা যাচ্ছে না। তন্ময়ের মতো পয়সা, ভালো হাইট, ভালো স্টুডেন্ট রেখে কীভাবে যে সোয়া ওশানের জন্য পাগল হয়ে গেল। কত মেয়ে তন্ময়কে প্রপোজ করলো, অথচ তন্ময় সোয়ার জন্যই পাগল। আমি দ্রুত উঠে চেঞ্জ করে রোশন স্যারকে কিছু না বলে বেরিয়ে গেলাম সিটি হসপিটালের উদ্দেশ্যে। ঝুম বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছি। চারদিকে ঢল নেমেছে। রাস্তায় ভ্যান, রিক্সা, অটো কোনো কিছুরই দেখা মিলছে না। মাথার উপরে ধরে রাখা ছাতাটির উপর ঝুমুর ঝুমুর করে নৃত্যে মেতেছে বৃষ্টিকণা। পায়ের নিচ থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। ছাতায় বাদ মানছে না। সাইড ব্যাগটা কোনো রকমে ঝুলিয়ে নিয়ে এসেছি। মনটাও বড্ড অস্থির হয়ে আছে। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড। ওর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না।
ভ্যান গাড়ির জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মন দৌড়ালে কি কখনো পথ পুরায়? আধা ঘন্টা হাঁটার পর একটা অটো দেখা পেলাম। অটোওয়ালাকে হাত ইশারা করতেই থেমে যাই। জিজ্ঞেস করলাম সিটি হসপিটালে যাবেন? অটোওয়ালা বলল, না, আমি বাজার নিতে এসেছিলাম, আজ আর ভাড়া টানবো না, বাসায় গিয়ে ঘুমাবো। আধা ঘন্টা পরে আরও একটা অটো পেলাম। এখানেও হতাশ হলাম, কিন্তু এনাকে কোনোভাবেই ছাড়া যাবে না, এই অটোটা ধরতেই হবে। খুব কাকুতি মিনতি করে বললাম, মামা, আমার বন্ধু সুইসাইড করেছে, অবস্থা খুব একটা ভালো না, ইমার্জেন্সি হসপিটালে পৌঁছাতে হবে আমাকে, প্লিজ চলুন। না না, ওইদিকে এখন যাব না, তাছাড়া আর প্যাসেঞ্জারও পাওয়া যাবে না। মামা, আপনার ভাড়া তো 30 টাকা, আমি আপনাকে 200 টাকা দিব, চলুন প্লিজ। আচ্ছা ওঠেন। ঘণ্টাখানিকের মাঝে বিজে নিয়ে উপস্থিত হলাম সিটি হসপিটালে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে দীপ। দীপকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে, হাতে প্রেসক্রিপশন। রিসিপশনে কথা বলছে। দীপ আমাকে দেখে চিন্তিত কণ্ঠে বলল, সারা, তুই এসেছিস? হাঁপাতে হাঁপাতে বললাম, তন্ময় কই রে দীপ? কী অবস্থা ওর? দোতলায় আছে, জ্ঞান ফিরিনি এখনো, আমি স্যালাইন নিয়ে আসছি, তুই যা। আমি ব্যস্ততার সাথে দোতলায় উঠলাম। খুব দ্রুত বেগে ওঠার পরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে মৃণয় ডাক দিল, সারা, এদিকে আয়। তন্ময় অচেতন হয়ে পড়ে রয়েছে, স্যালাইন চলছে। বর্ষা গালে খোঁচা খোঁচা দাড়িতে তন্ময়কে সবসময় সুন্দর লাগে। মুখটা প্যাকাশে হয়ে পড়ে আছে আজ। মৃণয়কে বললাম, ডাক্তার কি বলেছে? বলল, আর একটু পরে আনলে কি হতো ঠিক নেই। তন্ময়ের বাড়িতে জানিয়েছিস? ওর মা অসুস্থ, আর কেউ নেই। শৈশবকালে বাবাও মারা গিয়েছে। একমাত্র ছেলের এমন খবর শুনলে আন্টির কি অবস্থা হবে এটা ভেবে বলিনি। তাতে আবার হাই প্রেশারের রোগী। তন্ময় কি পাগল হয়ে গিয়েছে মৃণয়? এমন একটা ভুল কিভাবে করলো? যদি কিছু হয়ে যেত? সারা, আমি আর দীপ জানি তন্ময় সোয়ার জন্য কত পাগল। মেসের ওয়াল জুড়ে সোয়ার নাম লেখা, ওয়াল জুড়ে সোয়ার ছবি টাঙানো। সোয়াকে দেখার জন্য রাত নেই দিন নেই ছুটে গিয়েছে সোয়ার বাসার সামনে। সারা মাস পায়ে হেঁটে যাতায়াত করে টাকা বাঁচিয়েছে সোয়ার সাথে একটু রিকশায় চড়ার জন্য, সোয়ার পছন্দের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য। সোয়া ধনী পরিবারের মেয়ে, গাড়িতে চড়তে ওর ভালো লাগে না, আর রিকশায় চড়তে পছন্দ করে। আর জানিসই তো রেগুলার রিকশায় যাতায়াত তন্ময়ের মতো ছেলের জন্য কতটা টাফ। তন্ময় রোজ 2 কিলোমিটার হেঁটে যাওয়া আসা করে। যাতায়াত ভাড়া বাঁচিয়ে সোয়াকে এটা সেটা গিফট দিয়েছে। সোয়াকে জানে তন্ময়ের দুপায়ে কত শত ব্যথা জমেছে হাঁটতে হাঁটতে। সোয়া অনেকবার আপত্তি জানিয়েছে এসব গিফট নিতে, কিন্তু তন্ময়ের জেদের কাছে হার মানতে বাধ্য। মাস শেষে তন্ময়ের হাতে টাকা থাকে না। একটা শার্ট টি শার্ট কতদিন ইউজ করে তার হিসেব নেই। টিউশনি থেকে টাকা জমিয়ে মায়ের জন্য টাকা পাঠাতে হয়, নিজের পড়ালেখা। তন্ময় জীবন যুদ্ধে লড়াই করা একজন বীর। সোয়া কবে যে বুঝবে? সিজিপিএতে তন্ময় ডিপার্টমেন্টের ফার্স্ট। আমরা জানি তন্ময় একদিন সবার মুখে উজ্জ্বল করবে। আমি একটা টুল টেনে তন্ময়ের পাশে বসলাম। আমরা বন্ধুদের যেমন সব থেকে পছাতে বেশি ভালোবাসি, তেমনি করে বিপদে সবার আগে এগিয়ে আসি। তন্ময়কে দেখে আমি সহ্য করতে পারছি না। কান্না আটকাতে কষ্ট হয়ে যাচ্ছে, ঠোঁট অনবরত কাঁপছে। তন্ময়ের হাতের উপর হাত রেখে বললাম, তন্ময়, তুই মৃণয় আর দীপ সারা জীবন আমাকে আর সোয়াকে আগলে রেখেছিস। শাসন করেছিস, আবার পানও করেছিস, গালি দিয়েছিস। আমাদের কত শত স্মৃতি বিজড়িত মুহূর্ত। আমরা কেউ কাউকে ছেড়ে থাকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তোর কিছু হলে আমাদের কি হতো? এমন কেন করলি বল? এত সহজে হেরে যাবি? তুই না ছেলে মানুষ, ছেলেদের এত সহজে ভেঙে পড়তে নেই। সব ভালো যারা, শেষ ভালো তার। কেন আমাকে একটু সময় দিলি না তন্ময়, সবটা গুছিয়ে দেওয়ার জন্য? আমি তোকে সবটা গুছিয়ে দিতাম। দীপ নিজ থেকে ব্যস্ততার সহিত উঠে এসে মিনয়কে বলল, নার্সকে ডেকে নিয়ে আয়। দীপের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ। কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমেছে। আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে আমার দিকে তাকালো। চোখে অগ্নিরূপ। অগ্নিকণ্ঠে বলল, সারা, তোরা মাইয়ারাই একটা কাল নাগিনি। এক একটা পোলারেই এমনি সবল মারিস, সোজা কাল সবল। আর এমন বিষ ঢেলে দিস একটা পোলা আজীবন জ্বলতে থাকে। তোরা সবল নেওয়ার জন্য এগিয়ে আসিস কেন? হ্যাঁ, কি জানি আল্লাহ কি এমন বিশেষ পাওয়া তোদের মাঝে দিয়ে দিয়েছে, পুরুষ আজীবন ধ্বংস হয় এ মাইয়াকো জন্য। মিনয় নীরবতা ভেঙে বলল, সোয়া যে জ্ঞান তন্ময়রে বোঝে না। দীপ আরও বেশি বিরক্ত হয়ে বলল, আচ্ছা সোয়া ওশানের মাঝে কি এমন পাইছে? যেমনে ভালোবাসার পিল পায়, ওইটারে দেখতেই তো আমার কাছে কেমন লুচ্চা লুচ্চা লাগে। আমি সিরিয়াসলি বলছি সারা, সোয়াকে থাপড়ামো। ওই শালির জন্য তন্ময় কষ্ট পাচ্ছে। সোয়াকে খবর দিয়েছিস? মিনয় দিয়েছে, আমি তো নাই করছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, দীপ, তন্ময়কে আমরা সামলাতে পারবো, কিন্তু সোয়াকে কিভাবে সামলাবো? অনেক কিছু বলার আছে তোদের। তন্ময়ের আর কতটুকু মন ভেঙেছে। তন্ময় ছিল একপাক্ষিক ভালোবাসা, যেখানে তন্ময়ের কোনো এক্সপেকটেশন ছিল না। সোয়ার মুখের মিষ্টি কোনো প্রেমের বাণীও তন্ময় শোনেনি।
তন্ময়কে সোয়া কোনো স্বপ্নেও দেখায়নি, কিন্তু সোয়ার ব্যাপারটা ভিন্ন। ও ওশানের সাথে রিলেশনে আছে, দুজন দুজনকে ভালোবাসে। সেখানে যদি সোয়ার মন ভাঙে কিভাবে ও সহ্য করবে? আমার তো সোয়াকে নিয়ে ভয় হচ্ছে বেশি। সোয়াকে কি বাঁচাতে পারবো? দীপ আর মিনয় একসাথে জিজ্ঞেস করলো, কেন রে? সোয়ার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে, মন ভাঙার কঠিন পরিণতি ভোগ করতে হবে, যেটা সামলানো খুব একটা সহজ হবে না সোয়ার পক্ষে। মিনয় উত্তেজিত হয়ে বলল, আচ্ছা খোলাসা করে বলবি? ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তিত ভঙ্গিতেই বললাম, ওশান ম্যারিড। মিনয় আর দীপ দুজনে যেন আকাশ থেকে পড়ল, ভীষণভাবে চমকে গেল। যেমনটা প্রথমে আমি হয়েছিলাম, ওরা দুজনেই বলল, হোয়াট? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। দীপ বলল, তুই কি শিওর সারা? আমি শিওর না হয়ে এই কথা কেন বলবো? তাহলে কি ওই শালার পুত সোয়াকে ঠকালো? দেখে তো মনে হয় সোয়াকে মারাত্মক ভালোবাসে। তাহলে কেমনি কি হলো? মিনয় বলল, আল্লাহ বাঁচা গেল, তন্ময়ের রাস্তা এবার ক্লিয়ার। বাই উঠ, মারার আগে গুড নিউজটা শোন। আপাতত মরিস না, আমরা ফর্ম ফিল আপের ঝামেলায় আছি, ফ্রি হয়ে নি দেন মরিস। আর না মরলেও চলবে আপাতত, সোয়ার রাস্তা ক্লিয়ার। দীপ বলল, শালা মাদার বোর্ড, তাহলে বিয়ে করবে না পাও পাও টাইম পাস করছিল? আমি উঠে দাঁড়িয়ে বললাম, না না, বিয়ে করবে। বিয়ে করবে না ব্যাপারটা এমন নয়, ওশানের ওয়াইফকে ওশানের পছন্দ নয়। মিনয় বলল, তাহলে ওর বউ আমারে দিয়ে দিক। আমার আবার মন ভাঙা মেয়ে ভালোই লাগে। এরা ভালোবাসাহীনতায় ভোগে, তাই কারো ভালোবাসা পাইলে উজাড় করে ভালোবাসে। দীর্ঘদিন আমার মাইয়া খুঁজতেছি, আমি মাঙ্গা মন জোড়া করে নিব। অলওয়েজ পান করিস না তো মিনয়? দীপ মিনয়কে সাটি মেরেই বলল, সিরিয়াস ব্যাপারে পান করিস না। সারা, তাহলে কি ওশানের সোয়ার গাড়ি বাড়ি দেখে মাথা ঠিক নেই? হ্যাঁ, ওটাও একটা কারণ, কিন্তু কিন্তু সোয়া এটা মেনে নেবে কিভাবে? কেন মেনে নিবে না? তন্ময়ের সাথে বিয়ে করাই দিব, আমরা আসি না ওরে মানিয়ে নেওয়ার জন্য। এরই মাঝে সোয়া বিজে নিয়ে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো সেখানে। আমার আর দ্বীপের আলোচনা থামাতে মিনয় বলল, সারা, সোয়া এসেছে। তিনজনে সোয়ার দিকে তাকালাম আমরা। সোয়া আমাদের তিনজনের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, আচ্ছা, এরা জুতা দিয়ে পিটাতে হয় না বল? ওরে টেনে তো লাগে, আমি আগে ওরে জুতা দিব, তারপরও মরবে না। মানে আমি রাগ করে বলেছি যে তোর সাথে রিলেশন নেই আমার, আর ও সুইসাইড করবে? মানে কি পাইসলামি পাইছে নাকি? আমার প্রেশার বাড়াই দিছে। রিলেশন না করলে না হয় করি না, তাই বলে কি আমি ওরে ভালোবাসি না? ও তো আমার বেস্ট ফ্রেন্ড। সোয়ার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, তুই বা বলিস কেন? তুই জানিস না ও কত উইক তোর প্রতি? ও কেন উইক হবে? উই আর বেস্ট ফ্রেন্ড। আমার এমন কেন ফিল আসে না ওর প্রতি? আমার যদি এক সেকেন্ডের জন্য তন্ময়ের প্রতি ফিল আসতো, তাহলে আমি ওশানকে ছেড়ে দিতাম সাথে সাথে। ওশানের প্রতি আমার যত অনুভূতি, যা কাউকে বোঝাতে পারবো না। তাছাড়া তন্ময়কে তো কত মেয়ে ভালোবাসে, যে ওকে ভালোবাসে না তার কেন পিছনে পড়ে আছে? প্রিন্সেস ডায়নার একটা উক্তি মনে পড়ে গেল সোয়া, আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এই টাইপ কিছু একটা ছিল মেবি। দীপ বলল, তন্ময়ের কথা বাদ দে সারা, কোনো বনিতা না করে সোয়াকে ডিরেক্ট বল ওশানের ব্যাপারটা। কি বলবে? তুই এত বোকা কেন সোয়া? শুধু ওশানের মিষ্টি কথাই শুনে গেলি সারা জীবন, ওর আড়ালের রূপটা কি টেরও পেলি না? কি টের পাবো? কি বলছিস সারা? ওশান ম্যারিড সোয়া। সোয়া হেসে বলল, ওশান আমাকে বলছিল তুই আমাকে পরীক্ষা করতে এসব বলবি, আমি যেন মন খারাপ না করি। দীপ বলল, বাহ, নাইস অভিনয়। সোয়াকে আয়ত্তে রাখতে আগেই বলে রেখেছে, আমি যেন কষ্ট না পাই এজন্য বলেছে। মিনয় বলল, বাহ, ট্রু লাভ। ওশানকে পাইলে পাবলিক প্লেসে জুতা দিতাম। মিনয়, পান কর, বাট প্লিজ ওকে তোরা অসম্মান করিস না। তোর রুচি এত জঘন্য, এক পোলার বাপরে তুই পছন্দ করলি? বেশি বেশি বলছিস তোরা এবার। আমি বললাম, ও তো ঠিকই বলেছে, আর আমরা কেউ পান করছি না। ওশান ম্যারিড সোয়া। সবাই মিলে কি পাইছিস তোরা বলতো? প্ল্যান করে ওশানের নামে বদনাম করে আমাকে তন্ময়ের ঘাড়ে উঠাতে চাইছিস, তাই না? আমি খেয়াল করলাম সোয়ার শরীর কাঁপছে। ও মুখে যাই বলুক না কেন ভিতরে ভিতরে টেনশন করছে, ভূমিকম্পের মতো ঘুরছে সোয়ার চারপাশ, কিন্তু প্রকাশ করতে পারছে না। দীপ বলল, দেখ সোয়া, তন্ময়ের সাবজেক্ট বাদ, আমরা সত্য বলছি। সত্য? প্রুফ কি? প্রুফ দেখালে কি করবি? ওশানকে ছেড়ে দিতে পারবি, নাকি ওই লম্পটের সাথে থাকার সিদ্ধান্ত নিবি? প্রুফ দেখা প্লিজ, আমি আর নিতে পারছি না। প্রুফ দেখালে কি করবি? ওশানকে গালাগালি করবি? দেন ওশান বিভিন্ন কারণ দেখাবে তুই ভালোবাসার জন্য, তারপর মাফ করে দিবি। প্লিজ দীপ, আমি আর সহ্য করতে পারছি না। এমন কিছু হলে আমি ওশানকে জীবনের মতো শিক্ষা দিয়ে ছাড়ব। আমি ওই রকম প্রেমিকা নই যে অন্য কারো স্বামী কেড়ে নিব। অন্তত তোরা তো আমাকে চিনিস।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছোঁয়ার চোখে মুখে কষ্ট, হৃদয় ভাঙার হাহাকার যন্ত্রণা। দুই ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। দীপ আমাকে ইশারা দিয়ে বলল, সারা, প্রুফ দেখা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটা নির্জন প্রহর চাই। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে